আইটিবিপি, অসম রাইফেল, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি সহ কেন্দ্রীয় বাহিনী 5টি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি দিল সিবিআই। জাল নথি জমা দিয়ে কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ মামলায় অন্তত 30 জনের নাম চিহ্নিত করা হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো, তুমি জানো যে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ছিল, এবং সেটা সিবিআই সূত্রের খবর যে ইতিমধ্যেই একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গেছে। এবং ইতিমধ্যেই যেটা সিবিআই সূত্রের খবর, 5টি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ আইটিবিপি, আসাম রাইফেল, সিআইএসএফ, বিএসএফ এবং এসএসবি, এই 5টি কেন্দ্রীয় বাহিনীকে চিঠি পাঠানো হয়েছে। অন্তত 30 জনের একটি তালিকা তৈরি করা হয়েছে, যেটা সিবিআই তরফে দাবি করা হয়েছে যে 30 জনকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে, যাদের বিরুদ্ধে যে অভিযোগ বা আশঙ্কা যে তারা কিন্তু জাল নথি জমা দিয়ে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে তারা কিন্তু চাকরি পেয়েছে। এবং আইটিবিপি, আসাম রাইফেল, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি কে চিঠি পাঠিয়ে এই 30 জনের মধ্যে কোন কোন ডকুমেন্ট, অর্থাৎ এরা যখন চাকরি পেয়েছিল কোন কোন নথি তারা জমা দিয়েছে, কোথায় থেকে সেই নথি ইস্যু করা হয়েছিল, এই সমস্ত তথ্য কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। এবং সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে গ্রেফতার করা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গেছে। ব্যারাকপুরের এসডিও, যিনি কিন্তু সেই সময় ছিলেন, তার একটা ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে এমনই দাবি করা হচ্ছে সিবিআই তরফে। তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং এই 30 জনের নথি অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট, SC/ST সার্টিফিকেট কোথায় থেকে ইস্যু হয়েছিল, বিভিন্ন যে সরকারি ডিপার্টমেন্ট থেকে ইস্যু হয়েছিল, সেই একাধিক ডিপার্টমেন্টে চিঠি পাঠিয়ে তাদের এই ডোমিসাইল সার্টিফিকেট বা SC/ST সার্টিফিকেট ইস্যু করার সময় কি কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে বা তারা কি ডকুমেন্ট জমা দিয়েছিল, সেই সমস্ত তথ্য চাওয়া হয়েছে। অর্থাৎ কি কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে, সেখানে কিন্তু সিবিআই দাবি অন্তত 30 জনের নাম তারা চিহ্নিত করেছেন। তারা কিন্তু এই 5টি কেন্দ্রীয় বাহিনী আইটিবিপি, আসাম রাইফেল, সিআইএসএফ, বিএসএফ এবং এসএসবিতে তারা চাকরি পেয়েছে। এমনকি তুমি জানো, কোর্টে দাঁড়িয়ে কিন্তু সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে বিদেশি নাগরিকরা কোনোভাবে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। টাকার লেনদেন কিভাবে হয়েছে, কাদের কাছে টাকা পৌঁছে গেছিল, এই সমস্ত তথ্য কিন্তু সামনে রেখেই। একেবারেই ধন্যবাদ প্রকাশ। নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা গ্রেফতার। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা অরুণময় দাসকে। আজ ধৃত নেতাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। এই ঘটনায় অভিযুক্ত আরেক শিক্ষক এখনো ফেরার। নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় এবার গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অরুণময় দাসকে। আজ ধৃত নেতাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। ঘটনায় অভিযুক্ত আরেক শিক্ষক এখনো ফেরার। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি ঘটেছে, কেন নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে, কি অভিযোগ? নিউ ফরাক্কা হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে স্কুলের যে মধ্যেই পরিচালন সমিতির সভাপতির উপস্থিতিতে যে একাডেমিক কাউন্সিলের যে শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক চলাকালীনকে মারধর করা হয় এবং তিনি আহত হন। মালদা মেডিকেল কলেজে দীর্ঘদিন ভর্তি ছিলেন এবং তার পা ভেঙে গেছিল, তার অস্ত্রোপচার হয় বলে আমরা পরিবার সূত্রে জানতে পারছি। এরপরেই যে প্রধান শিক্ষকের স্ত্রী 5 জনের নামে পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস সহ আরো 4 জন শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন। ঘটনার পরদিনকেই একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছিলেন, তিনি এখন জেল হেফাজতে রয়েছেন এবং তারপর থেকেই অপর 3 শিক্ষক এবং এই যে স্কুল পরিচালন কমিটির সভাপতি অরুণময় দাস তারা গাদা দিয়েছিলেন। গতকাল অরুণময় দাসকে কলকাতা পার্ক স্ট্রিট থানা থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তারপরে তারা ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেন এবং অরুণময় দাসকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছে। আজকে তাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। ধন্যবাদ।